অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয়, মৌলভীবাজারে বললেন প্রধানমন্ত্রী। জনগণের টাকা জনকল্যাণে ব্যয় করার ঘোষণা। প্রস্তাবিত বাজেটে বাড়েনি পণ্যের দাম, দাবি বাণিজ্যমন্ত্রীর। প্রথমবারের মতো দেশে ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরের মৃত্যুদণ্ড। বাকুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। জনগণের টাকা আর পাচার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে 40 লাখ পরিবারের মাঝে কৃষক এবং ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে এবার মৌলভীবাজার সফর করেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট বিমানবন্দরে পৌঁছান সরকার প্রধান। বিমানবন্দরে দলীয় নেতাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যান সরকার প্রধান। রাস্তার দুই পাশে দেখা যায় জনতার উচ্ছ্বাস আর উদ্দীপনা। এ সময় 2 হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। বলেন, 1 বছরের মধ্যে 40 লাখ মানুষ ফ্যামিলি ও কৃষক কার্ডের আওতায় আসবে। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। বাজেটকে গণবিরোধী বলা গোষ্ঠীটি জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। সংসদের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। বাংলাদেশী হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশী হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ জনকল্যাণেই ব্যয় করা হবে। 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে মন্ত্রণালয় প্রস্তুত আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী জানান, সরকারের কাছে 17 লাখ চাল ও 3 লাখ টন গম মজুত রয়েছে। যে কোনো চালেরই মানভেদে একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে 2-3 টাকা 4 টাকা উঠানামা করে। তা আমরা যেটা পেয়েছি সেটা হলো মূল্য স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল আছে। আর নতুন
চাল ওঠার কারণে নতুন এবং পুরাতনের মধ্যে একই ক্যাটাগরির, কিন্তু নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের। এটি স্বাভাবিক। আমরা প্রতিদিনের মূল্য তালিকা যাচাই করি, প্রতিদিনের অনেকগুলি বাজারের। তো মূল্য পরিস্থিতি আল্লাহ মেহেরবান যথেষ্ট স্থিতিশীল আছে। দেশের অর্থনীতিতে গতি ফেরাতে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল করিম। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চলের ফলে করের ঝামেলা থাকবে না। বৈঠকে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে, দুটো জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল। এখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে, এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি, ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন আছে। আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া কোনো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৈশ্বিক সংকটে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে স্বস্তির, এমনটাই মনে করে সংস্থাটি। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতের বিশ্লেষণ বিষয়ে ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পরে মতবিনিময়ে জ্বালানি খাতের বরাদ্দ এবং ভর্তুকি কৃষি, পরিবহন ও অবকাঠামো খাতে কেমন প্রভাব রেখেছে তার উপরও বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। দেশের যে টার্গেট 2030 সালের মধ্যে প্রায় 35,000 মেগাওয়াট উৎপাদন করা, এবং এইটার 20% আসবে রিনিউয়েবল এনার্জি থেকে। তো এই রিনিউয়েবল এনার্জি থেকে 20% আসতে হলে প্রচুর গ্রিড টাইপ প্রজেক্ট দরকার এবং ছোট ছোট প্রজেক্ট দরকার। সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে, এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয় এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা দরকার। সংস্থাটির মতে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির পক্ষে কিছুটা ইতিবাচক উদ্যোগ থাকলেও সামগ্রিক রাজস্ব ও প্রণোদনা কাঠামো এখনও জীবাশ্ম জ্বালানিকেই বেশি সুবিধা দিচ্ছে। ফলে দেশের জ্বালানি রূপান্তরের লক্ষ্য অর্জন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের পথে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকার যখন বলছে যে তারা 2030 সালের মধ্যে 20% আর তারপরে ধাপে ধাপে 30 থেকে 50% নবায়নযোগ্য জ্বালানি করবে, তখন তো আসলে এই ধরনের প্রকল্প অনুমোদিত থাকার কোনো সুযোগ নেই। এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন দিতে হবে। কারণ এই যে আমি যে 7টা সোলার প্ল্যান্টের কথা বলছি, সেটাই যদি আমার আসে তাহলে আমি 650 মেগাওয়াটের মতো রিনিউয়েবল বিদ্যুৎ পেতে পারি। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বৈশ্বিক সংকটে স্বস্তির কারণ হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। কৃষি খাত এবং পরিবহন খাতেও যে এই জ্বালানি রূপান্তর সম্ভব, সেই বিষয়গুলোকেও আমাদের এই বাজেটে নেবার সুযোগ ছিল। কিছু কিছু নেওয়া হয়েছে, আবার কিছু কিছু অপূর্ণ রয়েছে। নতুন কেন্দ্রের জন্য নো ইলেকট্রিসিটি নো পে চালুর প্রস্তাবও করেন সিপিডির প্রধান গবেষক। নতুন কেন্দ্রগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে যাওয়া। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। 3.5 বছর আগে খুন হয় শিশু আয়াত। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার খণ্ডিত মরদেহ খাল ও সাগরে ভাসিয়ে দেয় আসামি আবির। এদিকে নগরের বাকলিয়ায় চাঞ্চল্যকর 4 বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই মামলার রায় দেন। সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো ধরনের দুর্বলতা রাখতে চায় না, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এজন্য চলতি বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাতকেই। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ মেধাবী মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নেই। আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে।
সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় আপনার ফেভারিট ডিপার্টমেন্ট কোনটা, বলে শিক্ষা, দ্যাটস হিজ প্রায়োরিটি। এই জায়গাটিতে আপনারা কাজ করছেন, সেই জন্যই শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গেল 24 ঘন্টায় হাম সন্দেহে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় সন্দেহজনক হামরোগের সংখ্যা 966 জন এবং নিশ্চিত হামরোগের সংখ্যা 111 জন। 15 মার্চ থেকে 17 জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট 568 শিশুর মৃত্যু হয়। এতে নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এই সময় জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং লোকবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে বলেও জানান মন্ত্রী। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। আগামী 3 মাসের ভিতরে আমরা ওই হাসপাতালটা চালু করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে ইনশাআল্লাহ। আমরা যত যন্ত্রপাতি আছে আমরা এলসি করতেছি, এসে পড়বে। ফার্নিচারের অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে। প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এর ফেসবুক পেজের অ্যাডমিন শিশির মুন্নাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, কাতারের সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 11 লাখ টাকা আত্মসাৎ করেছেন। ইমদাদুল হক খানের রিপোর্ট। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এ সময় সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের অ্যাডমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক ভূমি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের নির্বাচন কাজের প্রধান প্রচারক হিসেবে তাদের নির্বাচনী যে পেজ ছিল সেই পেজের অ্যাডমিন হিসাবে যিনি পরিচালনা করতেন সেই শিশির মুন্নাকে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওয়ারি বিভাগ কর্তৃক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিশির মুন্না বিদেশে ব্যবসা ও চাকরির প্রলোভন দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তিনি। কাতারের সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ধাপে ধাপে 11,27,000 টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমানের টিকিট সরবরাহ করে। প্রতারণার ফাঁদে ফেলতে ভুক্তভোগীদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এনে মিটিং করতেন বলেও জানান ডিবি প্রধান। কয়েকজনকে সংসদ ভবনের ওই দক্ষিণ প্লাজার ওখানে নিয়ে যায় কথা বলে বিভিন্ন এই বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদের কথা বলে মানুষের নিকট প্রতারণা করছে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন ডিবির এই শীর্ষ কর্মকর্তা। বিদেশ যাওয়ার ব্যাপারে কাউকে এরকম জালিয়াতির মাধ্যমে কেউ যেন টাকা আত্মসাৎ না করতে পারে সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসন রোধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত ঐতিহাসিক ভোটে পাশ হতে যাচ্ছে এমন আইনটি, যার মাধ্যমে অবৈধভাবে আসা অভিবাসীদের আটক ও বহিষ্কারের ক্ষমতা যেমন বাড়বে, তেমনি ইইউ এর বাইরে তৈরি হবে বিশেষ নির্বাসন কেন্দ্র। আরও জানাচ্ছেন রুমানা রুমা। ইউরোপীয় পার্লামেন্ট এমন একটি কঠোর অভিবাসন নীতির চূড়ান্ত অনুমোদন দিচ্ছে, যার মাধ্যমে কর্তৃপক্ষের অবৈধভাবে আগত অভিবাসীদের আটক ও বহিষ্কারের ক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাইরে ডিপোর্টেশন সেন্টার বা নির্বাসন কেন্দ্র স্থাপনের সুযোগও তৈরি হবে।
স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত এই ভোটটি এমন একটি সংস্কারের শেষ ধাপগুলোর একটি, যা ইউরোপীয় ইউনিয়ন ও সদস্য দেশগুলোর দীর্ঘ আইন প্রণয়ন প্রক্রিয়া পেরিয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অভিবাসন নিয়ন্ত্রণে রাজনৈতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, এই আইন স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিচ্ছে পাচারকারীরা নয়, বরং ইউরোপীয় ইউনিয়নে কে থাকতে পারবে ও কাকে চলে যেতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা এই আইনে এমন বিধানও রাখা হয়েছে যাতে ইইউর বাইরে রিটার্ন হাব বা বহিষ্কার কেন্দ্র স্থাপন করা যায়। কয়েকটি দেশ এরই মধ্যেই এমন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি ও নেদারল্যান্ড সহ একাধিক দেশ এই প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, 2026 সালের মধ্যে এসব কেন্দ্র স্থাপনের প্রথম চুক্তি সম্পন্ন ও 2027 সাল থেকে এগুলো কার্যকরভাবে চালু করা হবে। 2025 সালে অভিবাসীর সংখ্যা কিছুটা কমলেও এখন ব্রাসেলসের মূল মনোযোগ গেছে প্রত্যাবাসন ব্যবস্থার উন্নতির দিকে। বর্তমানে ইউরোপ থেকে বহিষ্কারের নির্দেশ পাওয়া অভিবাসীদের মধ্যে প্রায় 30% নিজ দেশে ফিরে গেছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয়, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী জনগণের টাকা জনকল্যাণে ব্যয় করার ঘোষণা। প্রস্তাবিত বাজেটে বাড়েনি পণ্যের দাম, দাবি বাণিজ্যমন্ত্রীর। প্রথমবারের মতো দেশে ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরের মৃত্যুদণ্ড। বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।